হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। আর এই আশা করব যে তোমরা নিশ্চয়ই আমার এই কথাবার্তাগুলো তোমরা সঠিক এবং সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছ। তো প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কিনা কোঠারি কমিশনের সুপারিশ। তোমরা গত ভিডিওতে পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কী সুপারিশ করেছিল। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে কি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। তো এই মাধ্যমিক শিক্ষার ব্যাপারে বা মাধ্যমিক শিক্ষার ওপর কোঠারি কমিশন কোন কোন ধরনের সুপারিশ করেছেন। তো প্রথমে আমরা জানবো এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটাকে। দেখো, এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটা আসে কোন জায়গায়? আমরা প্রথম যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা। দ্বিতীয়ত আমরা যেটা পেয়ে থাকি প্রাথমিক শিক্ষা। তাহলে প্রাক প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা এই দুটো দেখো প্রাথমিক কথাটা কিন্তু যুক্ত রয়েছে। প্রাথমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশন, সেটা প্রাক প্রাইমারি প্রি প্রাইমারি অ্যান্ড পোস্ট প্রাইমারি, যাই হোক প্রাথমিক শিক্ষা আমরা পেয়ে থাকি। তো নেক্সট এইখানে রয়েছে মাধ্যমিক শিক্ষা। তো তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা মানে কি আমরা এখানে ভাবতে পারি যে কলেজীয় যে শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, সেগুলো স্নাতক, স্নাতকোত্তর, এই সমস্ত শিক্ষা ব্যবস্থা। তাহলে এই যে উচ্চশিক্ষা এবং এখানে রয়েছে প্রাথমিক শিক্ষা, এই উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষার মধ্যবর্তী স্থানে রয়েছে একেবারে মাঝ পজিশনে রয়েছে আমাদের মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা, এই মাধ্যমিক শিক্ষাকে কি বলা হয়? এই উচ্চশিক্ষার আগে যেহেতু আমরা মাধ্যমিক শিক্ষা পাচ্ছি, এই মাধ্যমিক শিক্ষাকে বলা হয় উচ্চশিক্ষার প্রস্তুতি পর্ব। আমি উচ্চশিক্ষা যখন উচ্চশিক্ষা গ্রহণ করব, তার আগের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এই মাধ্যমিক শিক্ষাকে বলা হচ্ছে যে উচ্চশিক্ষার প্রস্তুতি পর্বের শিক্ষা। উচ্চশিক্ষার প্রস্তুতিটা আমরা মাধ্যমিক শিক্ষায় হয়ে যাচ্ছে, আমাদের প্রস্তুতিটা উচ্চশিক্ষায় ওঠার যে সিঁড়ি বা ধাপ, তার প্রথমেই রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা। উচ্চশিক্ষার জন্য আমাদের প্রিপেয়ার করে নেয়, আমাদের প্রস্তুত করে নেয় যে শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। আসলে প্রাথমিক এবং উচ্চশিক্ষার মাঝখানের যে মধ্যক বা যেটা হচ্ছে মাধ্যম কাজ করছে, এটা মাঝের যে অবস্থান, সেটা হচ্ছে কি মাধ্যমিক শিক্ষা। এই মাধ্যমিক শিক্ষা প্রাথমিক এবং উচ্চশিক্ষার সিঁড়ি যাকে বলা হয়, বা যেটাকে আমরা বলতে পারি ব্রিজ বা পুল, এই পুলে অবস্থিত মাধ্যমিক শিক্ষা। আমরা কিন্তু প্রাথমিক শিক্ষা গ্রহণের পরে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো না, আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষা গ্রহণের পরে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে হবে, যার মাধ্যমে আমরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে পারবো। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু অভিজ্ঞতা রয়েছে, যার মাধ্যমে আমরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হয়ে যাব। তাহলে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি স্তর বা মাধ্যমিক শিক্ষার এই স্তর সম্পর্কে কোঠারি কমিশন যে বক্তব্যগুলো বলেছে, গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো, সেগুলোই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? এই মাধ্যমিক শিক্ষা। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে এমসিকিউর মধ্যে, সেটা হচ্ছে কি না উচ্চশিক্ষার প্রস্তুতির স্তর হলো বা উচ্চশিক্ষার প্রস্তুতি পর্বের নাম হলো, এরকম বলে কিন্তু কতগুলো অপশন আমাদের তুলে দিতে পারে। সেখানে অবশ্যই থাকবে মাধ্যমিক শিক্ষা। তো আজকে আমরা এই মাধ্যমিক শিক্ষার ব্যাপারে আমরা জানব। ভিডিওর প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট হবে এবং ইনফরমেটিভ হবে, যেটা তোমাদের এমসিকিউর জন্য অবশ্যই হেল্প করবে। তাই তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে।
আচ্ছা, তাহলে আমরা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আজকে পুরো ডিটেলসে জানবো। প্রথমে দেখো, আমরা জেনেছি যে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে প্রাথমিক শিক্ষা পর্যন্ত কত বছর বয়স পর্যন্ত ছিল? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের 14 বছর বয়স পর্যন্ত। এই 14 প্লাস বয়স পর্যন্ত ছিল আমাদের এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। তারপরই আসছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা শুরু হয়ে যায় 15 প্লাস থেকে। ঠিক আছে, 15 প্লাস থেকে শুরু হয়ে যায়। তাহলে 15 থেকে একেবারে 18 বছর বয়স পর্যন্ত, 15, 16, 17, 18, এই 4 বছরের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। এই মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন তার গুরুত্বপূর্ণ সুপারিশগুলি বলতে গিয়ে আমাদের পরিচয় ঘটিয়েছেন এই মাধ্যমিক শিক্ষা আমাদের কেন দরকার, এই মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যটা কি, এই মাধ্যমিক শিক্ষা আমাদেরকে কি করবে। আমরা তো একটা জানলাম যে উচ্চ শিক্ষার জন্য আমাদের প্রস্তুত করে দিবে, এটা তো আমরা জানলাম। তো এর পাশাপাশি আর কি এর উদ্দেশ্য রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। প্রথম যেটা রয়েছে মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ যদি উদ্দেশ্যের মধ্যে আমরা দেখি, উদ্দেশ্য, সেখানে আমরা যেটা প্রথম দেখব, প্রথম উদ্দেশ্য সেটা হচ্ছে কি চরিত্রের বিকাশ বা চরিত্র গঠন। মাধ্যমিক স্তর হচ্ছে এমন একটা পর্যায় যেখানে বেশিরভাগ বাচ্চার, বেশিরভাগ স্টুডেন্টের চরিত্র গঠিত হয়। দেখবে যে নবম শ্রেণী পার করার পরে অথবা অষ্টম শ্রেণী পাস করার পরে, উত্তীর্ণ হওয়ার পরে ছাত্রছাত্রীদের মধ্যে একটা পরিবর্তন চোখে পড়ে। এই পরিবর্তনটা কিন্তু প্রথম থেকেই হয়ে থাকে, কিন্তু এই পরিবর্তনটা বেশি করে চোখে পড়ে এই মাধ্যমিক স্তরে। এই মাধ্যমিক স্তরে সে কারণে চারিত্রিক যে বিষয়টা রয়েছে বা চারিত্রিক যে বিকাশের বিষয়টা রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ কি বলা যায় প্রভাব এই স্তরে লক্ষ্য করা যায়। মাধ্যমিক শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষাদান করতে হবে যাতে শিক্ষার্থীদের সৎ চরিত্র গড়ে ওঠে, শিক্ষার্থীদের মধ্যে কুচরিত্র যেন না গড়ে ওঠে। চরিত্র বলতে এখানে তার ক্যারেক্টারিস্টিক্স বলছে, মানে তার বৈশিষ্ট্যগুলো, তার একজন শিক্ষার্থীর মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সেই বৈশিষ্ট্যগুলো যেন শিক্ষার্থীর মধ্যে থাকে। বিভিন্ন ধরনের অপসংগতিমূলক যে আচরণগুলো, চুরি করা, মারামারি করা, অসামাজিক কাজকর্ম করা, এগুলো থেকে যাতে শিক্ষার্থীরা দূরে থাকে। আমাদের সমাজে যদি এই ধরনের কুকাজের সঙ্গে কেউ যুক্ত থাকে তাকে আমরা নিশ্চয়ই চরিত্রবান বলি না, তাকে চরিত্রহীন বলে আমরা তার কথা বলি। তাহলে চরিত্রবান হতে গেলে তার বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু গুণ তার মধ্যে সৃষ্টি করতে হবে। অ্যাকচুয়ালি সৃষ্টি করতে হয় না, ওই গুণগুলো তার মধ্যেই থাকে, প্রতিভা প্রত্যেক শিশুর মধ্যেই থাকে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে প্রতিভা প্রথম থেকেই লুক্কায়িত অবস্থায় রয়েছে, উপযুক্ত শিক্ষার মাধ্যমে সেই প্রতিভাটাকে বাইরে বের করে আনতে হবে। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষা দিয়ে তাদের প্রতিভাটাকে টেনে বার করতে হবে এবং তার মানবিক যে গুণাবলীগুলো তার মধ্যে রয়েছে সেগুলোকে বাইরে বের করে আনতে হবে। তবেই শিক্ষার্থীদের মধ্যে সৎ চরিত্র গড়ে উঠবে, একজন সুচরিত্র, একজন ভালো ছেলে হতে পারবে এবং সে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এই জন্য মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মধ্যে অবশ্যই থাকবে চরিত্র গঠন। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, সেটা হলো নেতৃত্ব দানের, নেতৃত্বের যোগ্য, নেতৃত্ব দানের যোগ্য। বর্তমান সমাজে অনেক নেতা নেত্রী রয়েছে যারা সর্বদা নিজের পকেটের দিকে লক্ষ্য তাদের, তারা কিভাবে নিজেরা বড় হবে সেই দিকে নজর তাদের, তারা অপরে কিভাবে নিজেকে মেলে ধরতে পারবে তার যে সুযোগ দেওয়া সেদিকে তাদের মনোযোগ অত্যন্ত ক্ষীণ। তো সে জায়গা থেকে তাদের মধ্যে সঠিক নেতৃত্বের মনোভাবটাই নেই। তারা সর্বদা চাইছে যে নিজের স্বার্থকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে নিজের স্বার্থকে নিয়ে বাঁচা যায়, কিন্তু প্রকৃত নেতার মধ্যে নিজ স্বার্থটা গুরুত্বপূর্ণ নয়, অপরের স্বার্থের দিকে তারা বেশি নজর দিয়ে থাকেন।
তাহলে সেই ধরনের নেতৃত্ব গড়ে তোলার জন্য আমাদের শিক্ষার্থীদের সঠিক প্রকৃত শিক্ষা দিতে হবে। এই প্রকৃত শিক্ষা দানের কথা বলেছেন এই কমিশন, অর্থাৎ কোঠারি কমিশন। কোঠারি কমিশন বলতে চাইছে যে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা দানের মাধ্যমে তাদের নেতৃত্ব দেওয়ার যে মনোভাব সেটা গড়ে তুলতে হবে। তাহলে এই নেতৃত্ব দানের জন্য শিক্ষার্থীদের কি করা উচিত? শিক্ষার্থীদের বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া উচিত। হয়তো কোনো একটা বিদ্যালয় অনুষ্ঠান হবে, সেখানে কোনো একটা শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হলো যে তোমার দায়িত্ব এইগুলো, তুমি তোমার দলের কয়েকজনকে নিয়ে নাও, তুমি তোমার দলকে সঠিকভাবে পরিচালনা করো, তোমার দলকে যে যে কাজ দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে হয়েছে কিনা সেগুলো তোমার দেখার দায়িত্ব। তাহলে এইভাবে শিক্ষার্থীদের মধ্যে কি নেতার যে ভূমিকা, একজন নেতার কি ভূমিকা রয়েছে সেটা তাদের মধ্যে ধারণা দেওয়া যেতে পারে। এর সঙ্গে সঙ্গে দরকার প্রকৃত শিক্ষা। সঠিক শিক্ষাই পারে শিক্ষার্থীদেরকে আদর্শ ব্যক্তি গড়ে তুলতে। তো সুতরাং নেতৃত্ব দানের যোগ্য হিসেবে গড়ে তোলা কিন্তু মাধ্যমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ লক্ষ্য। এরপর কি? গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ কি? একত্রে থাকতে হবে। এই পয়েন্টগুলো বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে বোঝায় কি? গণতন্ত্র কথার অর্থ কি? যেখানে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে একা নিতে পারবে না, সেখানে সবাই মিলে সেই সিদ্ধান্তটা নেবে। যেমন আমরা ভোটদানের কালে বা বিভিন্ন পার্টি আমরা দেখে থাকি আমাদের দেশে রয়েছে, তো সেই পার্টিটাকে কোনো একটা পার্টিকে জয়যুক্ত করতে হলে একজনের দ্বারা কিন্তু হয় না। আমরা প্রত্যেকেই যখন সেই পার্টিকে নির্দিষ্ট করি তখন সেই পার্টি জয়লাভ করে। তাহলে দেখো কোনো একটা সিদ্ধান্ত আমরা কিন্তু একজনের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা কিন্তু সকলের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যখন প্রত্যেকেই চাইবো যে কোনো একটা বিষয় স্থির হোক, তাহলে সেটা স্থির হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। একজনের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, সবার সাহায্যে সেটা করা। ঠিক আছে, সেটাই হচ্ছে গণতন্ত্র। তাহলে এই গণতান্ত্রিক মনোভাবটা শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে হবে। আসলে আমাদের এই সমাজে ঘুরে বেড়াচ্ছে এমন সব নেতা নেত্রীরা যাদের মধ্যেই সঠিক নেতৃত্ব দানের যে যোগ্যতা তার অভাব রয়েছে, তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ নেই, তারা সর্বদা নিজের স্বার্থকে দেখে। তাহলে গণতন্ত্র তো ওটা বলে না, গণতন্ত্র বলে যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হোক, সবাই মিলে কোনো একজনকে স্থির করা হোক। কিন্তু তারা কি করে? তারা সর্বদা নিজেকে লক্ষ্য করে। তো এই জায়গায় শিক্ষার্থীদের মধ্যে সঠিক গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটা গড়ে তুলতে হবে। অর্থাৎ নিজেকে যেমন মর্যাদা দেবে, অন্য জনকেও মর্যাদা দেবে, অন্য জনের বক্তব্যকেও মর্যাদা দেবে। তাহলে এটা গেল গণতান্ত্রিক মূল্যবোধ। এর পাশাপাশি রয়েছে জাতীয় সংহতি। জাতীয় সংহতি বোধের বিকাশ। জাতীয় সংহতিটা কি? জাতীয় সংহতি বলতে আমাদের এই ভারতবর্ষের সেই সমস্ত অবস্থাগুলোকে বলা হচ্ছে যেগুলোর মাধ্যমে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের জাতি, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষেরা টিকে রয়েছে, সেই সব অবস্থার কথা বলা হচ্ছে। সেই সমস্ত জাতীয় সংহতিগুলোকে বিকশিত করতে হবে। শিক্ষার্থীদের যেন ওই জাতীয় সংহতি বোধ সৃষ্টি হয় যে আমাদের দেশে এমন সংস্কৃতির মানুষেরা রয়েছে, এমন সংস্কৃতি রয়েছে, এমন ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। বিভিন্ন সংস্কৃতির মানুষেরা রয়েছে, অনেক সংস্কৃতির মানুষেরা রয়েছে যারা অত্যন্ত বিরল। তো সেই সংস্কৃতির মানুষদের প্রতি আমাদের উদার হতে হবে, তাদের প্রতি কঠোর হলে চলবে না। তাহলে এগুলো কিন্তু জাতীয় সংহতির মধ্যে পড়ে। এর পাশাপাশি জাতীয় সংহতির মধ্যে পড়ে আমাদের দেশের প্রতি একটা মর্যাদা বোধ নিজেদের মধ্যে গড়ে তোলা, এটাও কিন্তু জাতীয় সংহতি। সংহতি কথার অর্থ কি? সংহতি কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে মর্যাদা দেওয়া, কোনো কিছুকে সম্মান করা, কোনো কিছুকে ঐক্যবদ্ধ করা, কোনো কিছুকে সমন্বয় সাধন করা, কোনো কিছুকে একত্রিত করা, মানে কি বলা যায়, জড়ো করা আমরা যদি বলে থাকি। তাহলে আমরা এক কথায় সংহতি বলতে কি ঐক্যের মনোভাব শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ,
যেটা আসবে কিন্তু জাতীয় সংহতি বোধ থেকে। আমরা যদি সর্বদা শিক্ষার্থীদেরকে জানাই যে কোনো কাজ একার দ্বারা সম্ভব নয়, সবাইকে একত্রিত হয়ে কাজটা করতে হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের ভাবনা জাগ্রত হবে। কিন্তু আমরা যদি কোনো একজন শিক্ষার্থীর প্রতি পক্ষপাতিত্ব করি, অন্য কোনো একজন শিক্ষার্থীকে অবহেলা করি, তাহলে কিন্তু সেই দুজন শিক্ষার্থী কারোর মধ্যেই জাতীয় সংহতিবোধ তৈরি হবে না বা গণতান্ত্রিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত হবে না। তাহলে জাতীয় সংহতি বলতে বোঝায় কি? জাতীয় ঐক্যকে বোঝায়। আমাদের একত্রে থাকতে হবে, একে অপরের সহযোগিতায় বাঁচতে হবে। তাহলে এই যে ধারণাগুলো কিন্তু জাতীয় সংহতিবোধ। তাহলে এই জাতীয় সংহতিবোধের বিকাশে সহায়তা করে কিন্তু এই আমাদের মাধ্যমিক শিক্ষা। তাহলে চরিত্র গঠন, নেতৃত্ব দানের যোগ্য গড়ে তোলা, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি, জাতীয় সংহতিবোধের বিকাশ সাধন। তো এর পাশাপাশি একজন মাধ্যমিক শিক্ষার্থী তার কি ধরনের বিকাশ ঘটতে পারে? উপযুক্ত অভিজ্ঞতা অর্জন। এখানে উপযুক্ত হতে পারে বা বাস্তব অভিজ্ঞতা অর্জন হতে পারে। দেখো, মাধ্যমিক পর্যায়ে এমন একটা স্তর যেখানে শিক্ষার্থীদেরকে যদি তুমি বলো যে আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদ, আমি জাস্ট একটা কথা বলছি, তারা কিন্তু সেটা সহজে মেনে নাও নিতে পারে। কারণ তারা ওখানে খুঁজতে চায় যুক্তি, তারা ওখানে খুঁজতে চায় কারণ কি। তাহলে এই স্তরটা এমন একটা স্তর যেখানে শিক্ষার্থীরা কোনো একটা তথ্য বা কোনো একটা কথাকে তারা সহজে মেনে নিতে চায় না। তারা চায় যে ওর পেছনে যুক্তিটা কি, কি কারণে আমি ওটাকে মেনে নেব। তাহলে এই বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটা উপযুক্ত স্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। তাহলে এই মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে তাহলে শিক্ষার্থীদেরকে যা তা করে শিক্ষাদান করলে চলবে না। তাদেরকে উপযুক্ত পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত উপায়ে, শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষাদান করতে হবে, যাতে তাদের মধ্যে সঠিক অভিজ্ঞতাটা তৈরি হয়, তারা যাতে সঠিক অভিজ্ঞতাটা অর্জন করতে পারে। তো সেই কারণে বলা হচ্ছে যে উপযুক্ত অভিজ্ঞতা অর্জন কিন্তু হয় এই স্তরে। তুমি ছোট ছোট বাচ্চাদের যা বলবে তারা সেটা মেনে নিতে চাইবে, কিন্তু এই স্তরে শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু আলাদা। এরা সবটার পিছনে যুক্তি খুঁজতে চায় যে কেন তারা মেনে নেবে এই বিষয়গুলো। তাহলে উপযুক্ত অভিজ্ঞতা অর্জন, এরপর কি? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন। দেখো, আমরা একটা জিনিসের সঙ্গে পরিচিত যে অনেক জায়গায়ও দেখা যায়, গ্রামগঞ্জেও দেখা যায় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে অনেকের একটা মিথ বা যেটাকে আমরা বলি রূপকথার মতো একটা কথা প্রচলিত রয়েছে যে রাহু সেটাকে গ্রাস করে নেয়, এরকম একটা কথা প্রচলিত রয়েছে। কিন্তু আসলে তাই নয়। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, সেখানে কোনো সময় দেখা যায় যে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ ঢুকে পড়েছে। তখন পৃথিবী থেকে কিন্তু সূর্যকে দেখা যায় না, তখন সেটা হয়ে যাচ্ছে সূর্যগ্রহণ। আবার কখনো কখনো দেখা যায় যে সূর্য এবং চাঁদের একেবারে মাঝে, একবারে সরল রেখায় পৃথিবী চলে আসছে। তখন সূর্যের যে আলোটা সেটা পৃথিবীর উপর পড়ে, আর পৃথিবীর ছায়া পড়ে যায় চাঁদের উপর। তখন কিন্তু পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যায় না, তখন সেটা হয় চন্দ্রগ্রহণ। কিন্তু আমরা এখনো পর্যন্ত অনেক গ্রামগঞ্জে লক্ষ্য করি যে তারা এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে পৌরাণিক কাহিনী হিসেবে বর্ণনা করে, এবং সেখানে তারা নিজেরা ভাবে যে হয়তো বা চন্দ্রকে বা সূর্যকে রাহু গ্রাস করে নিচ্ছে। তখন তারা বাড়ি থেকে বেরোতে চায় না, বা সেদিন তারা খায় না। আবার কোনো জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা। তো যাই হোক, এটা কিন্তু সঠিক ধারণা নয়। তাহলে শিক্ষার্থীদেরকে কি করতে হবে? উপযুক্ত ধারণা দিতে হবে, তাদেরকে সঠিক ধারণায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের মধ্যে যাতে না ধর্মীয় গোঁড়ামি বাসা বাঁধতে পারে, তাদের মধ্যে যাতে না কুসংস্কার বাসা বাঁধতে পারে, তাহলে এগুলো কিন্তু দেখার দায়িত্ব প্রত্যেক শিক্ষকের। তাহলে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের
যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন হবে তখনই যখন শিক্ষার্থীদেরকে উপযুক্ত শিক্ষা প্রদান করা হবে। তাহলে এগুলো মোটামুটি মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য। এর পাশাপাশি আরো অনেক রয়েছে, যেমন একজন মাধ্যমিক শিক্ষার্থী অবশ্যই সঠিক অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে তাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে, তাদের চরিত্রের বিকাশ তো বলেছি, তাদের নৈতিক বিকাশ ঘটবে, তাদের প্রাক্ষবিক বিকাশ ঘটবে। তাহলে এগুলো কিন্তু মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। শিক্ষার্থীদের সুপ্রক্ষোভগুলো গড়ে উঠবে, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, মমত্ব বোধ, সহযোগিতা বোধ, এই ধরনের যে প্রক্ষোভগুলো তাদের মধ্যে গড়ে উঠবে উপযুক্ত শিক্ষা প্রদান করলে। এগুলোও কিন্তু মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। কারণ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় দেখা যায় যে সঠিক প্রক্ষোভের বিকাশ না ঘটার জন্য শিক্ষার্থীরা নানান ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলে। শিক্ষার্থী, ছাত্র ছাত্রী উভয়ই নানান ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলে, যেটা আমরা সচরাচর মাঝে সাঝে শুনে থাকি। তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটে একটাই কারণে, তাদের প্রাক্ষবিক বিকাশটা সঠিকভাবে হয়নি। তাদের যদি সঠিক প্রক্ষোভের বিকাশ ঘটতো তারা তাহলে ওই ধরনের কাজগুলো করতো না। তাহলে এই ধরনের কাজ যাতে না ঘটে তাদের জন্য তাদের মধ্যে তাহলে সঠিক প্রক্ষোভের বিকাশ ঘটাতে হবে। প্রক্ষোভ মানে এটা যে আমরা কোন পরিস্থিতিতে কোন বিষয়টার প্রতি কি ধরনের মনোযোগ দেওয়া উচিত বা আমাদের কোন পরিস্থিতিতে কি করা উচিত, এই বিষয়গুলো হচ্ছে প্রক্ষোভের মধ্যে পড়ে। মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে মানসিকতা সেটা তৈরি হয় আমাদের মধ্যে তখনই তৈরি হবে যখন আমাদের কোনো একটা বিষয়ের প্রতি অনুরাগ থাকবে, কোনো একটা বিষয়ের প্রতি ভালোবাসা থাকবে, মায়া থাকবে, মমতা থাকবে, স্নেহ থাকবে। তাহলে এগুলো হচ্ছে প্রক্ষোভ, এগুলোর বিকাশ ঘটাতে হবে। তার পাশাপাশি যে সমস্ত প্রক্ষোভগুলো আমাদেরকে বেশি পরিমাণে যদি আমাদের মধ্যে দেখা যায় তাহলে সেগুলো আমাদের পেছনে নিয়ে আসে, যেমন হিংসা, দ্বন্দ্বের মনোভাব, ঘৃণা, এইগুলো হচ্ছে কি কুপ্রক্ষোভ। এগুলো থাকা ভালো কিন্তু অতিরিক্ত নয়। তাহলে এই প্রাক্ষবিক বিকাশও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি আরো রয়েছে মানবিক বিভিন্ন গুণাবলী, যেমন সহযোগিতা, সহমর্মিতা, কাউকে সাহায্য করার মনোভাব, সমানুভূতি, সহানুভূতি, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এগুলোর বিকাশ ঘটানো কিন্তু সমানুভূতি, সহানুভূতি, আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই। সমানুভূতি বলতে কেউ কান্নাকাটি করছে, তার কষ্টটা তুমি অনুভব করে তুমিও তার সঙ্গে মানে সেই একই ধরনের অনুভূতি তোমার মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে সমানুভূতি। আর সহানুভূতি মানে কেউ হয়তো কোনো কিছু হারিয়ে যাওয়ার জন্য কাঁদছে, তুমি সেটা খুঁজতে তাকে সাহায্য করছো অথবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো, সেটা হচ্ছে সহানুভূতি। তাহলে এই ধরনের যে বোধের বিকাশ ঘটানো, এটাও কিন্তু মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যগুলো আমরা মোটামুটি জানলাম। তো এবার যেটা জানবো সেটা হচ্ছে কি কাঠামো। কাঠামোটা কিন্তু একটা ভাইটাল জিনিস, এখান থেকে প্রচুর মানে এমসিকিউ আসবে। এবার আমরা জানবো কি কাঠামো। মাধ্যমিক শিক্ষার কাঠামো, কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামোকে টোটাল 4 বছরে ভাগ করেছে। 4 বছর মাধ্যমিক শিক্ষার কাঠামোকে 4 বছরে ভাগ করা হয়েছে। এই মাধ্যমিক শিক্ষার কাঠামোকে আমরা ছকের আকারে মনে রাখবো। মাধ্যমিক শিক্ষা, এই মাধ্যমিক শিক্ষাকে কোঠারি কমিশন দুটি ভাগে ভাগ করেছেন। এক হলো নিম্ন মাধ্যমিক, 2 হলো উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, 2 হলো উচ্চ মাধ্যমিক। এবারে নিম্ন মাধ্যমিকের মধ্যে কোন স্তরগুলো পড়েছে দেখো, আমরা 14 বছর পর্যন্ত মানে অষ্টম শ্রেণী পর্যন্ত অলরেডি উচ্চ প্রাথমিকে আমরা পড়ে নিয়েছি। তাহলে অষ্টমের পরে নিশ্চয়ই নবম আসবে। তাহলে নবম এবং দশম, নবম এবং কি দশম, নবম এবং দশম হলো নিম্ন মাধ্যমিক স্তরে। আর উচ্চ মাধ্যমিক স্তরে যেটা থাকছে সেটা হলো একাদশ এবং দ্বাদশ। একাদশ এবং দ্বাদশ এই দুটো শ্রেণী। তাহলে নিম্ন মাধ্যমিকে পড়ছে নবম এবং দশম শ্রেণী, উচ্চ মাধ্যমিকে পড়ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী। তাহলে এখানে আমরা পাচ্ছি কত বছর? এখানে কিন্তু আমরা পাচ্ছি 2 বছর। সেই একইভাবে এখানে আমরা কিন্তু পাচ্ছি 2 বছর। তাহলে দেখো 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে নবম যখন হচ্ছে তখন একজন শিক্ষার্থীর বয়স কত হচ্ছে? 15 প্লাস। দশম যখন হচ্ছে 16 প্লাস। একাদশ যখন হচ্ছে 17 প্লাস। দ্বাদশ যখন হচ্ছে 18 প্লাস।
তাহলে একজন শিক্ষার্থীর 15 থেকে 18 বছর বয়সের যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই বলা আছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। তাহলে মাধ্যমিক শিক্ষা যদি কাকে বলে পড়ে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মাধ্যমিক শিক্ষা বলা হয় সেই পর্যায়কে, বা বলতে পারি আমরা যে শিক্ষার্থীদের 15 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত যে ধরনের নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয় সেটাই হচ্ছে কি মাধ্যমিক শিক্ষা। নিয়ন্ত্রিত তো অবশ্যই, কারণ এই শিক্ষা ব্যবস্থাগুলো মূলত বিদ্যালয়ে প্রদান করা হয়ে থাকে, শিক্ষা ব্যবস্থাটা বিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে আর কোনো বিষয় নেই, মোটামুটি আমরা জেনে নিলাম যে মাধ্যমিক শিক্ষাকে কভাগে ভাগ করা যায়, তার শ্রেণীগুলো জানলাম, তার পাশাপাশি সেখানে শিক্ষার্থীর বয়স কত হতে পারে সেটাও আমরা জানলাম। তাহলে এটাই হচ্ছে কাঠামো। আশা করবো যে কাঠামোটা তোমরা বুঝতে পারলে। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, এরপর আমরা যেটা জানবো কাঠামোর পরবর্তী পর্যায়ে হলো পাঠক্রম। তাহলে একটা শ্রেণী তো তৈরি হয়ে গেল, এবারে সেই শ্রেণীতে কোন কোন বিষয়গুলো রাখা হবে সেটা থাকবে কোথায়, সেটা থাকবে পাঠক্রমের মধ্যে। তাহলে এবার আমরা সেই পাঠক্রম সম্পর্কে জানবো। পাঠক্রম, কোঠারি কমিশন পাঠক্রমের কথা বলতে গিয়ে যে বিষয়গুলোর উপর আলোকপাত করেছেন তার মধ্যে প্রধান প্রধান বিষয়গুলির মধ্যে যে বিষয়টা প্রথমে আসে সেটা হচ্ছে ভাষা। এই ভাষা থেকে প্রচুর প্রশ্ন আসে। কোঠারি কমিশনের ভাষা বলতে গেলেই কোঠারি কমিশন ভাষা সম্পর্কে যেটা প্রথমেই বলে সেটা হচ্ছে কি ত্রিভাষা। ত্রিভাষা সূত্র প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ পরীক্ষায় প্রশ্ন থাকে ত্রিভাষা সূত্রের কথা কে বলেছিল। দেখো, ত্রিভাষা সূত্রের কথা মুদালের কমিশনও বলেছিল, যেটা আমি এই ভিডিওতে মানে এই চ্যানেলের ভিডিওতে আমি আলোচনা করেছি। কিন্তু সেই যে ত্রিভাষা সূত্রের থেকে কোঠারি কমিশনের বলা ত্রিভাষা সূত্রের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই কারণে পরীক্ষায় যদি আসে ত্রিভাষা সূত্রের কথা বলেছিল কোন কমিশন, সেখানে দেখবে হয়তো বা মুদালের কমিশন তোমরা পাবে না, যদিও বা দেয় তার মধ্যে কোঠারি কমিশন অবশ্যই থাকবে, আর তোমরা কিন্তু কোঠারি কমিশনে টিক চিহ্নটা দেবে, ঠিক আছে? কারণ কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রকে মেনেই কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থাটা চলছে। তো সেই জায়গায় ভাষা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে কি বললো, ত্রিভাষা সূত্রটা আসলে কি, এখানে তিনটে ভাষার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে কি, প্রথমত থাকবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, মানে তুমি যে অঞ্চলে বসবাস করছো সেই অঞ্চলের ভাষা থাকবে, সেই অঞ্চলের ভাষাতে তোমার পড়াশোনা চলবে। দ্বিতীয় বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল তোমার যে মাদার টাং, যেটা মাতৃভাষা যেটা, ঠিক আছে, তুমি সেই ভাষাতে পড়াশোনা করবে, তোমার আঞ্চলিক ভাষাতে পড়াশোনা করবে, সেটা তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আসছে কি হিন্দি ভাষা, অথবা হিন্দি ভাষা অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা, তারপরে রয়েছে আমাদের মানে ইংরেজি ভাষা, হয় হিন্দি ভাষা না হয় ইংরেজি ভাষা, ঠিক আছে। এরপর যেটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এই দুটো ভাষা বাদে, মানে এই ইংরেজি হিন্দি আর আমাদের আঞ্চলিক ভাষা বাদে অন্য কোনো আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা, ঠিক আছে। তো এটা আমরা নিতে পারি। তাহলে এটা রয়েছে কিন্তু ত্রিভাষা সূত্র। তাহলে দেখো তিনটে ভাষা হয়ে গেল। এবারে বিষয়টা হলো তোমার না হলে আঞ্চলিক ভাষা যদি হয় বাংলা, তাহলে তুমি বাংলা রাখলে, কিন্তু যার হিন্দি সে কি করবে? তার জন্য কোঠারি কমিশন নিশ্চিত করে দিয়েছে যে যেখানে, তোমরা ভালো করে শোনো, যেখানে বা যে অঞ্চলে মাতৃভাষা হিন্দি নয়, তাহলে যেখানে মাতৃভাষা হিন্দি নয়, অহিন্দিভাষী অঞ্চল, অহিন্দিভাষী অঞ্চল, অহিন্দিভাষী অঞ্চল মানে যে অঞ্চলে হিন্দি ভাষাটা চলে না, মানে আমাদের অঞ্চলে হিন্দি ভাষা চলে না, বাংলা ভাষায় আমরা কথা বলি, তাহলে এখানে ত্রিভাষা সূত্র কিভাবে পড়বে? আমরা প্রথমে নেব আমাদের এই বাংলা ভাষা বা আঞ্চলিক ভাষা, তারপর আমরা নেব হয় হিন্দি না হয় ইংরেজি, যে কোনো একটা, এরপরে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এই দুটো বা এই তিনটে বাদে যে কোনো একটা আধুনিক ভারতীয় ভাষা আমরা নেব। এটা হচ্ছে আমাদের জন্য, মানে যাদের মাতৃভাষা হিন্দি নয়। আর হিন্দি ভাষী যারা, মানে হিন্দি ভাষাতে যারা কথা বলে তাদের জন্য তাহলে কি রকম, তারা মাতৃভাষা হিসেবে তো হিন্দি নিয়ে নিল, তাহলে তারা কি করবে? যাদের মাতৃভাষা হিন্দি তারা মাতৃভাষা হিসেবে হিন্দি অবশ্যই নেবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা ইংরেজিকেই রাখবে।
তাদের ইংরেজি রাখতেই হবে, ঠিক আছে। এরপরে তারা যে কোনো একটা মানে আধুনিক ভারতীয় ভাষা অথবা ইউরোপীয় ভাষা তারা নিতে পারে। তাহলে এটাই হচ্ছে কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র। এর পাশাপাশি কমিশন বলতে চাইছে যে এই ত্রিভাষা সূত্র বাদে, এই তিনটে ভাষা বাদে কোনো শিক্ষার্থী চাইলে অতিরিক্ত ভাষা হিসেবে জার্মান, ফ্রান্স, তারপরে রয়েছে স্প্যানিশ, রাশিয়া, এই সমস্ত রাশিয়ান যে ভাষা, ফ্রেঞ্চ ভাষা, তাহলে এগুলো কিন্তু শিক্ষার্থীরা এই সমস্ত ভাষা যদি তারা আগ্রহী থাকে তো এই সমস্ত ভাষা থেকে তারা কোনো একটা ভাষাকে চুজ করতে পারে, নির্বাচন করতে পারে, ঠিক আছে। তাহলে ভাষা সম্পর্কে এমন বলেছে। তো ভাষার পরেই আমরা যাব কোথায়? গণিতে যাব। আচ্ছা, ভাষার পরে আমরা গণিত যখন বলেছি তাহলে গণিতের আলোচনা করে নিই। গণিতের ক্ষেত্রে কি কি শিখবে? তুমি ভাবো তোমরা মাধ্যমিকে কি কি শিখেছিলে, যেগুলো তোমরা মাধ্যমিকে শিখেছিলে সেগুলোই হচ্ছে কোঠারি কমিশন বলেছে। অ্যাকচুয়ালি আমি যেগুলো বললাম এগুলোই কিন্তু তোমরা শিখেছো। তোমরা ভাবো যে ক্লাস 7-8 তোমাদের হিন্দি ছিল, তোমরা বাংলা ভাষাতে পড়াশোনা করছো, তার পাশাপাশি হিন্দি ছিল, তারপরে সংস্কৃত এলো। সংস্কৃত হচ্ছে আধুনিক ভারতীয় ভাষা যদিও নয়, সংস্কৃত ছিল বা হিন্দি ছিল, তার পাশাপাশি অবশ্যই তো ইংরেজি চলছে। তাহলে দেখো তিনটে ভাষায় কিন্তু তোমরা পড়াশোনা করেছো। তাহলে এই ত্রিভাষা সূত্র মেনেই কিন্তু এগুলো করা হয়েছে। তার পাশাপাশি যেটা জানবো গণিত, তোমরাই ভাবো যে মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা গণিতে কি কি করেছো, সেই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, এগুলোই হচ্ছে ইত্যাদি আরো যা যা বিষয় রয়েছে। তাহলে এগুলোই হচ্ছে গণিতের বিষয়, এগুলো হচ্ছে কোঠারি কমিশন বলেছে। আসলে আমাদের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা চলছে এটা হচ্ছে কোঠারি কমিশনের নীতি বা সুপারিশ অনুযায়ী চলছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তাহলে গণিতের ক্ষেত্রে এইরকম। এবারে দেখো 3 নম্বরে যেটা জানবো কি বিজ্ঞান। বিজ্ঞানে কি? বিজ্ঞানে দেখো দুটো বিজ্ঞান রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো তোমরা মাধ্যমিকে কি কি বিজ্ঞান দিয়েছো, ভৌত বিজ্ঞান আর তার সঙ্গে সঙ্গে জীবন বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে ছিল দুটো পার্ট, একটা হচ্ছে পদার্থবিদ্যা আর একটা রসায়নবিদ্যা। জীবন বিজ্ঞানে ছিল মূলত 3টে পার্ট, একটা জীববিদ্যা, একটা উদ্ভিদবিদ্যা আর একটা শারীরবিদ্যা। এর পাশাপাশি কমিশন বলেছে ভূবিদ্যা সম্পর্কেও থাকবে, মানে আমরা ভূগোলক সম্পর্কেও জানবো, সেটা ভূবিদ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বিজ্ঞানের বিষয়, তাহলে বিজ্ঞান হয়ে গেল। এরপর রয়েছে সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানের মধ্যে কি কি থাকবে? সমাজ বিজ্ঞানের মধ্যে থাকবে ইতিহাস থাকবে, সমাজ বিজ্ঞানের মধ্যে থাকবে পৌরবিজ্ঞান থাকবে। সমাজ বিজ্ঞানের মধ্যে তাহলে কি কি আছে? ইতিহাস, পৌরবিজ্ঞান, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো তাহলে সমাজ বিজ্ঞানের মধ্যে থাকবে। এর পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে চারুকলা। 5 নম্বরে রয়েছে চারুকলা। চারুকলা মানে কি? সেখানে তোমার দ্বারা বিভিন্ন কিছু তৈরি করা হবে, মানে ধরো কোনো কি বলা যায় ছোটখাটো কাজ যেগুলো হয়, যেমন উল দিয়ে বিভিন্ন কাজ করা, উলের কাজ, ঠিক আছে। তারপরে ধরো দেখা গেল অঙ্কন, আঁকা, ছবি আঁকা। তারপরে ধরো থাকবে সূচি শিল্প, মানে ছুঁচ দিয়ে তৈরি কোনো কিছু তৈরি করা, সেলাই করা ইত্যাদি ইত্যাদি, এগুলো থাকতে পারে। অথবা এর পাশাপাশি থাকতে পারে কি কার্পেট তৈরি করা, মানে এটা হচ্ছে কি বলেছে চারুকলা আর কি, মানে বিভিন্ন আর্ট, বিভিন্ন বিষয় যেগুলো হচ্ছে তুমি জানো সেগুলো তৈরি করা যায় তোমার মাধ্যমে, হাতের কাজের মতো, সেইগুলো হচ্ছে চারুকলার মধ্যে পড়ছে। এর মধ্যে অবশ্যই অঙ্কন অবশ্যই থাকছে, এর মধ্যে তোমার সূচি শিল্প মানে ছুঁচের যে কাজগুলো হয় সেগুলো এর মধ্যে অবশ্যই থাকছে, ঠিক আছে। এর পাশাপাশি কেউ যে খোদাই করে, পাথরের ওপর খোদাই করে লেখালেখি, এগুলোও কিন্তু এর মধ্যে পড়ছে, মানে যেটাকে আমরা বলি ভাস্কর্য, স্কাল্পচার, ঠিক আছে। তো সেই ভাস্কর্যও কিন্তু এর মধ্যে পড়ছে, চারুকলার মধ্যে পড়ছে। তাহলে এগুলো হচ্ছে চারুকলা। তো এরপর যেটা 6 নম্বরে রয়েছে কর্মশিক্ষা। কর্মশিক্ষা ও শারীর শিক্ষা আমরা বলতে পারি। কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার ব্যাপারে কমিশন কি বলেছে? কমিশন কর্মশিক্ষার ব্যাপারে কর্ম অভিজ্ঞতা, এগুলি কর্মশিক্ষা আমরা বলতে পারি, কর্ম অভিজ্ঞতাও বলতে পারি। কর্মশিক্ষার বলতে কমিশন বলতে চাইছে যে কর্মশিক্ষার মধ্যে যা বিষয় থাকবে, সমস্ত হাতের কাজ, চামড়ার কাজ, ধাতুর কাজ,
মাটির কাজ, আর যা যাবতীয় কাজ আছে, স্কুল সাজানো, কার্পেট তৈরি করা, তারপরে ঘর সাজানো ইত্যাদি নানা বিষয় যেগুলো হচ্ছে কাজের মধ্যে পড়ছে, কর্ম করতে হয়, সেখানে কাজ করতে হয়, সেই ধরনের যা কিছু সবই হচ্ছে কর্মশিক্ষার মধ্যে পড়ছে। আর শারীরিক শিক্ষার মধ্যে বিভিন্ন ধরনের স্পোর্টস গেম, ঠিক আছে, তো এগুলোর আয়োজন। এর পাশাপাশি হচ্ছে শরীর চর্চা মানে ব্যায়াম, বিভিন্ন ধরনের যোগ ব্যায়ামের পরিচর্যা, বিভিন্ন ধরনের যোগ ব্যায়ামকে বিদ্যালয়ে শেখানো হবে, সেগুলো শিক্ষার্থীরা করলে তাদের শরীর ভালো থাকবে। এই শরীর ভালো থাকা মানে স্বাস্থ্য। এর পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা, কমিশন অলরেডি সবসময় বলে রেখেছে যে স্বাস্থ্য শিক্ষা অবশ্যই দরকার। তোমরা দেখবে তোমরা যখন পড়েছো হয়তোবা তোমরা দেখেছো যে কোনো কোনো সময় দেখা যায় যে বিদ্যালয়ে ডাক্তাররা আসে, বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যটা চেক আপ করে। আসলে হচ্ছে কমিশনই বলে দিয়েছিল যে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা অনিবার্য, বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার। তাহলে এগুলো শারীরিক শিক্ষার মধ্যে রয়েছে। এরপর যেটা রয়েছে সমাজ সেবা, সমাজ সেবা। কমিশন বারবার বলেছে যে শিক্ষার্থীদের সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করাতে হবে, বিভিন্ন সমাজের উপযোগী বিভিন্ন কাজে অংশগ্রহণ করাতে হবে। সমাজে যদি মনে করো যে কোথাও কোনো কিছু, ধরো ওই যে বন্যা ত্রাণ কার্যটা, এই ত্রাণ কার্যটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে করানো যেতে পারে। এই জন্য কমিশন বলেছে যে এই 4 বছরে বা বছরে 10 দিন হতে পারে, বছরে 10 দিন না হলে পুরো 4 বছরে কমপক্ষে 30 দিন আমাদের স্থির রাখতে হবে যে 30 দিনে শিক্ষার্থীদেরকে সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করাতে হবে। সেখানে গাছ লাগানো থেকে শুরু করে সমাজের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে শুরু করে সমাজের বিভিন্ন দুস্থ পরিবারদের পাশে গিয়ে দাঁড়ানো থেকে শুরু করে, সেখানে টাকা দিয়ে সাহায্য নয়, সেখানে শিক্ষার্থীদের দ্বারা যদি কোনো কিছু হেল্প করা যায়, তাদেরকে কর্মের মাধ্যমে কোনো হেল্প করা যায়, তাও তারা করতে পারে। তাহলে এগুলো হচ্ছে সমাজ সেবামূলক কাজ। এগুলো শিক্ষার্থীদের কথা মানে শিক্ষার্থীদের জন্য আয়োজন করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি সামাজিক নৈতিক আধ্যাত্মিক শিক্ষা। সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা, এই সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা বিষয়টা কি? শিক্ষার্থীদেরকে এর জন্য কি করতে হবে? বিভিন্ন মহাপুরুষদের জীবনী পাঠ করতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এগুলো কিন্তু বলেছিল আমাদের মুদালের কমিশন। তাহলেও এই নৈতিক বিকাশের জন্য, আধ্যাত্মিক বিকাশের জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। বিভিন্ন মনীষীদের বাণী পাঠ, বিভিন্ন মনীষীদের জীবনী পাঠ, এগুলো কি নৈতিক বিকাশের জন্য প্রয়োজন নেই? এগুলো অবশ্যই প্রয়োজন। এর পাশাপাশি বিভিন্ন যে কি বলা যায় বিখ্যাত গল্প রয়েছে যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক বিকাশ ঘটানো যায়, সেই ধরনের বিষয়গুলোকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। এবং এর জন্য সপ্তাহে 1টি বা 2টি পিরিয়ড নির্ধারিত করতে হবে, একবারে নির্দিষ্ট। সেই পিরিয়ডে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। এবার কি অতিরিক্ত বিষয়। অতিরিক্ত বিষয়টা কি? সমাজবিদ্যা এবং বিজ্ঞান। কি বললাম? সমাজবিদ্যা এবং বিজ্ঞান, এই দুটি পর্যায়ে শিক্ষার্থীরা যে সমস্ত বিষয়গুলো নির্বাচন করে নিয়েছে সেগুলো বাদে অন্য কোনো একটা বিষয়কে তারা অতিরিক্ত বিষয় হিসেবে নির্বাচন করতে পারে, এমনটা বলেছে কমিশন। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে একটা বলে দিই যে একটা বিষয়ের কথা কিন্তু বলা হয়নি এখনো, সেটা হচ্ছে কি ভূগোল। বিষয়টা হচ্ছে ভূগোলটা কোথায় থাকবে সেটা এখানে বলা হয়নি, সমাজ বিজ্ঞানের মধ্যেই থাকবে। ঠিক আছে, ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, ঠিক আছে, সমাজ বিজ্ঞানের মধ্যেই থাকবে ভূগোলটা। ঠিক আছে, মনে এলো এখনই আর কি, এটা কিন্তু সমাজ বিজ্ঞানের মধ্যেই ভূগোল পড়ছে। ঠিক আছে, ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, অর্থনীতি এগুলো সমাজ বিজ্ঞানের মধ্যেই পড়ছে। তো যাই হোক, মোটামুটি আমরা জানলাম কাঠামো নয় সরি পাঠ্যক্রম আমরা জেনে ফেললাম। তাহলে এগুলো থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে। তো পাঠ্যক্রম জানার পর এবার যেটা জানবো, কোঠারি কমিশন আর কিছু সুপারিশ করেছে কিনা এই মাধ্যমিক শিক্ষা সম্পর্কে। অর্থাৎ কোঠারি কমিশনের আরো কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ। কোঠারি কমিশনের অন্যান্য সুপারিশ যদি আমরা ধরি,
অন্যান্য সুপারিশ যদি ধরি তাহলে প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার প্রসার। মাধ্যমিক শিক্ষার প্রসারের জন্য এই কোঠারি কমিশন কিছু বিশেষ বিশেষ সুপারিশ করেছে, সেগুলো আমি দু এক কথাতে বলছি। মাধ্যমিক শিক্ষা কমিশন বলছে যে আমাদের মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে তার আন্ডারে থাকবে বিভিন্ন প্রাক প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন বুনিয়াদী বিদ্যালয়, বিভিন্ন জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো, এগুলো তার আন্ডারে থাকবে, অর্থাৎ মাধ্যমিক যে বিদ্যালয় তার আন্ডারে এগুলো থাকবে। তাহলে এই সমস্ত বিদ্যালয়গুলোকে সহযোগিতা থেকে শুরু করে তাদের বিভিন্ন কাজে যাতে সাহায্য করতে পারে তার জন্য মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে বিভিন্ন নিম্নতর যে বিদ্যালয়গুলো রয়েছে, মাধ্যমিক নিম্নতর বিদ্যালয়, যেমন বললাম প্রাথমিক, প্রাক প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, এই ধরনের বিদ্যালয়গুলিকে একত্রিত করে একটা স্কুল জোট গঠন করতে বলেছে। এই স্কুল জোট গঠন হলে কি হবে? এই স্কুল জোট গঠন হলে প্রত্যেকটা বিদ্যালয় একে অপরকে সাহায্য করতে পারবে। মনে করো কোনো একটা বিদ্যালয়ে শিক্ষকের সমস্যা রয়েছে, যেখানে শিক্ষক বেশি রয়েছে যে বিদ্যালয়, সেখানে শিক্ষক গিয়ে সেখানে ক্লাস নিতে পারে। আবার কোনো বিদ্যালয় দেখা গেল লাইব্রেরিতে বইয়ের অভাব রয়েছে, সেখানে সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিদ্যালয়ে উপযুক্ত বা পর্যাপ্ত বই রয়েছে সেখানে গিয়ে পড়াশোনা করতে পারে। এগুলো হচ্ছে সহযোগিতা করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন যে প্রযুক্তিগত যে সুবিধাগুলো রয়েছে, সেখানে দেখা যাবে যে সমস্ত বিদ্যালয়গুলো ওই যে স্কুল জোটের মধ্যে যে বিদ্যালয় বৈজ্ঞানিক প্রযুক্তির দিকে বেশি ঝোঁক দেওয়া হয়েছে বা বৈজ্ঞানিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, বিভিন্ন বিদ্যালয় থেকে ওই স্কুল জোটের মধ্যে বিভিন্ন বিদ্যালয় থেকে তারা এসে সেগুলো প্রদর্শন করতে দেখতে পারে, দর্শন করতে পারে সেগুলো, এবং সেখান থেকে তারা কিছু শিখতেও পারে। আবার দেখা যাবে যেখানে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে যে বিদ্যালয়ে, সেখানে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে থাকে, সেখান থেকে ওয়ার্কশপের বিভিন্ন কাজকর্ম শিখতে পারবে। তো এটা হচ্ছে কি স্কুল জোট। তাহলে এইভাবে স্কুল জোট অর্থাৎ স্কুল কমপ্লেক্স, যেখানে একটা স্কুল অপর স্কুলকে সাহায্য করবে এবং নিজেদের উন্নতি ঘটাবে, তাহলে এটা গেল স্কুল জোট। তাহলে এর দায়িত্বটা কে নেবে? ওই মাধ্যমিক বিদ্যালয়টাকে কিন্তু নিতে হবে, ওই কিন্তু পরিচালনাটার দায়িত্ব থাকবে। এবং সেখানে কি করবে, প্রত্যেকটা যে বিদ্যালয় রয়েছে না, সেখানকার প্রধান শিক্ষকরা মিলে বিদ্যালয়ের পাঠ্যক্রমকে পাঠ্যক্রম পরিচালনা করবে। সেখানে তারা যদি দেখে যে পাঠ্যক্রমে কোনো একটা বিষয়কে পরিবর্তন করা দরকার, তারাও কিন্তু সেখানে সেই পাঠ্যক্রমের বিষয়কে পরিবর্তন করতে পারে। তবে সেটা কিন্তু সরকারিভাবে করতে হবে। মানে তুমি চাইছো তুমি তোমার মতো করে পরিবর্তন করলে চলবে না, তুমি যে পরিবর্তন করছো সেটাকে পর্ষদকে জানাতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে পর্ষদকে জানাতে হবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে রয়েছে, সেখানে আমাদের জানাতে হবে। তাহলে এই হচ্ছে স্কুল জোট। এই স্কুল জোটের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা বিদ্যালয় একে অপরকে সাহায্যের মাধ্যমে উন্নতি করতে পারে তাদের মধ্যে। তো এর পাশাপাশি যেটা রয়েছে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী নিয়ন্ত্রণ, মানে বিদ্যালয়গুলোকে স্থাপন করতে হবে এমন এক পজিশনে যেখানে শিক্ষার্থীরা নিয়ন্ত্রিতভাবে উপস্থিত হতে পারবে। মানে এমন একটা জায়গায় বিদ্যালয় তৈরি করা হলো, আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় নেই, তাহলে সেখানে সেই বিদ্যালয়ে প্রচন্ড চাপ হবে। কিন্তু আমরা জানি যে আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়গুলো 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে হওয়া উচিত। তাহলে 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে যদি বিদ্যালয় না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তারা যেখানে বিদ্যালয়টা পাবে সেই জায়গাতেই যাবে। তাহলে বিদ্যালয়ে মানে ছাত্রছাত্রীর বাড়ি থেকে মিনিমাম 5 কিলোমিটারের মধ্যে যেন বিদ্যালয় থাকে, বা 7 কিলোমিটারের মধ্যে যেন বিদ্যালয় থাকে। অ্যাকচুয়ালি এটা বলা হয়েছিল যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থাকবে 3 থেকে 5 আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থাকবে 7 থেকে 10, এই বিষয়। তো এটা গেল হচ্ছে মাধ্যমিক শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো বা বিদ্যালয়গুলো কোন কোন জায়গায় স্থাপন করা হবে। এর মাধ্যমে কি করা যায়? যে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। তো এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি না, ছাত্রছাত্রীদের, তাহলে বিদ্যালয় হলো, বিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা হলো, বিদ্যালয়কে মানে ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করা হলো। এবার কি যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি, এখানে কি করতে হবে? যে শিক্ষার্থীদের যোগ্যতার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে বা উপযুক্ত শিক্ষার্থীদের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করতে হবে, মানে যোগ্য শিক্ষার্থীরা যেন সুযোগ পায়, এই কথাটা বলেছে কমিশন।
তো এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার প্রসারের জন্য। এর পাশাপাশি বৃত্তি শিক্ষার প্রসারের জন্য বলেছি, মানে সেকেন্ড বৃত্তি শিক্ষার প্রসার। বৃত্তি শিক্ষার প্রসারের জন্য বলা হয়েছে যে নিম্ন মাধ্যমিক স্তরে যেন মিনিমাম 20% এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেন 50% শিক্ষার্থী 1986 সালের মধ্যে, মানে কমিশনের রিপোর্ট প্রদানের 20 বছরের মধ্যে তারা যেন বৃত্তি ও কারিগরি শিক্ষার সুযোগ পায়। আবার বলা হচ্ছে যে দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণী যারা বৃত্তি শিক্ষাতে কাজ করছে তারা যাতে নিজেদের এলাকার উপযোগী বিভিন্ন কাজকর্মে যাতে সহযোগিতা করতে পারে, তা বা তাদের কাজের উপযোগী করে বিভিন্ন কাজকর্মের আয়োজন যদি ওই বৃত্তিমুখী প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা যায় তার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তো এইভাবে বৃত্তিমুখী শিক্ষার কথা বলেছে। এরপর হচ্ছে নারী শিক্ষা। নারী শিক্ষার জন্য কোঠারি কমিশন কি বলেছে? নারী শিক্ষার জন্য কোঠারি কমিশন বলেছে যে নিম্ন মাধ্যমিক স্তরে ছাত্র ছাত্রীদের অনুপাত, মানে ছাত্রী ইজ টু ছাত্র, ছাত্রী ইজ টু ছাত্র, তাহলে এটা কি হবে 1:2। এটা হচ্ছে নিম্ন মাধ্যমিক। ঠিক আছে, নিম্ন মাধ্যমিক। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি ছাত্রী ইজ টু ছাত্র হবে কত 1:3। মাধ্যমিক, তাহলে নিম্ন মাধ্যমিকের ক্ষেত্রে ছাত্রী এবং ছাত্রীর অনুপাত থাকবে কত 1:2 এবং উচ্চ মাধ্যমিক স্তরে থাকবে 1:3। মানে একজন ছাত্রীর জন্য মানে কি বলা যায়, একজন ছাত্রী থাকলে দুজন ছাত্র থাকবে, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একজন ছাত্রী থাকলে 3জন ছাত্র থাকবে, মানে এই অনুপাতে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি মাধ্যমিক স্তরে বা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীর অনুপাত। তো এরপর যেটা বলা হয়েছে যে ছাত্রী নিবাস তৈরি করা, মানে যে সমস্ত ছাত্রছাত্রীর বাড়ি অনেক দূরে তারা যাতে বিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারে তার জন্য ছাত্রী নিবাস তৈরি করার কথা বলা হয়েছে। এছাড়াও কি না নারীদের মানে ছাত্রীদের উপযোগী পরিকাঠামো, বিদ্যালয়ের যে পরিকাঠামো সেটাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে। ছাত্রীরা যাতে স্বচ্ছন্দে সেই বিদ্যালয় পরিবেশে নিজেদেরকে নিরাপদ মনে করতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা কিন্তু বলা হয়েছে কোঠারি কমিশন থেকে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য বলা হয়েছে একেবারে পৃথক ছাত্রীদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। তাহলে দেখো, তাহলে এখানে ছাত্রছাত্রীর অনুপাতের কথা বলা হলো, তার পাশাপাশি পৃথক বিদ্যালয়ের কথা বলা হলো, ছাত্রী নিবাসের কথা বলা হলো, এর পাশাপাশি বৃত্তির ব্যবস্থা, মানে বৃত্তি শিক্ষা, ছাত্রীরাও যাতে বিভিন্ন বৃত্তি শিক্ষাতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। এর পাশাপাশি রয়েছে কি রূপান্তরকরণ। মনে করো কোনো একটা বিদ্যালয় দশম শ্রেণী পর্যন্ত রয়েছে, সেই দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে যদি উপযুক্ত কাঠামো থাকে তাকে যদি পর্যালোচনা করে এটা বোঝা যায় যে সেই বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৈরি করা, মানে তার যোগ্যতা রয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৈরি করার বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরিচালনা করার, তাহলে সেই বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে কি বলা যায় উন্নীত করা যাবে, দ্বাদশ শ্রেণীতে উন্নীত করা যাবে, মানে সেই বিদ্যালয়ে তার পরের বছর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে। আবার কোনো বিদ্যালয় রয়েছে ধরো একাদশ শ্রেণী পর্যন্ত, সেই বিদ্যালয়ে যদি উপযুক্ত পরিকাঠামো, উপযুক্ত শিক্ষক, উপযুক্ত শিক্ষা উপকরণ ইত্যাদি যা যাবতীয় জিনিস সেটা যদি উপলব্ধ থাকে তাহলে তাকে দ্বাদশ শ্রেণীতে উন্নীত করা যেতে পারে সেই বিদ্যালয়কে। তাহলে এটা হচ্ছে কি রূপান্তরকরণ। এর পাশাপাশি কমিশন বলেছে যে আর্থিক অনুদান, কিভাবে অর্থের যোগান আসবে। কমিশন বলেছে যে প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয় মানে উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এই ধরনের বিদ্যালয়গুলোকে উন্নতির জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে সরকারকে। ঠিক আছে, তো কমিশন এই রকম এই কথাটা বলেছে যে সরকারের তরফ থেকে যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে। তার পাশাপাশি বিভিন্ন যে শিক্ষা সহায়ক উপকরণ বা শিক্ষক এরা যে রয়েছে তাদের যা যাবতীয় যে প্রয়োজনীয় দ্রব্যাদির কাছ থেকে শুরু করে তাদের থাকার জায়গা থেকে শুরু করে এগুলো যাতে উন্নতি সাধন করা যায় তার জন্যও কিন্তু যথেষ্ট অনুদানের প্রয়োজন, সেগুলো কিন্তু দিতে হবে সরকারকে। তাহলে এই বিষয়গুলো তো এগুলো মোটামুটি আমরা জানলাম যে আরো অন্যান্য সুপারিশ। তাহলে এই সুপারিশের ফলে কি কোনো পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখব। অবশ্যই পরিবর্তন হয়েছে, যেটা আমরা দেখতে পাই যে বর্তমানে যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে বিএড পাস করলে প্রত্যেকজন শিক্ষক কিন্তু বিএড প্রশিক্ষণ প্রাপ্ত। মানে তোমরা যখন আরো উচ্চ শিক্ষিত হবে তোমরা জানতে পারবে যে একটা বিএড কোর্স রয়েছে, ঠিক আছে, ব্যাচেলর অফ এডুকেশন বিএড কোর্স রয়েছে। সেই বিএড কোর্স কমপ্লিট করে কোনো শিক্ষক
শিক্ষকতা করতে পারবেন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে, তাহলে এটার আয়োজন করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের আয়োজন করা হয়েছে, তারপর যুবশ্রীর প্রকল্পের আয়োজন করা হয়েছে, কিন্তু এগুলো কতটা কাজের আমি জানি না, যুবশ্রী কতটা কাজের, তবে কন্যাশ্রী কিন্তু যথেষ্ট কাজের, তার সুফল কিন্তু ছাত্রীরা অবশ্যই পাচ্ছে। তবে যুবশ্রী কতটা কাজের জানি না, তবে সাইকেলটা কিন্তু দেওয়া হয় যুবশ্রী থেকে। যুবশ্রী প্রকল্পের জন্য যদি ভাবা হয় যে সাইকেল, তো সেখানে তাহলে ওটাই, কিন্তু অন্যান্য দিক থেকে যুবশ্রীর জন্য কি সুযোগ সুবিধা আছে সেটা আমি জানি না। তো যাই হোক, তো এর পাশাপাশি আমরা দেখতে পাই যে মাধ্যমিক যে বিদ্যালয়গুলো সেগুলো যথেষ্ট উন্নতি হয়েছে, এবং তাদের পরিকাঠামোগত দিক থেকে শুরু করে উপকরণ থেকে শুরু করে সমস্ত দিক থেকে। এছাড়াও আমরা দেখতে পাই যে নারীদের জন্য পৃথক বিদ্যালয় তৈরি করা হয়েছে, এর পাশাপাশি ছাত্রী নিবাস তৈরি করা হয়েছে, মানে বোর্ডিং এর যে ব্যবস্থা সেটাও কিন্তু হয়েছে। তাহলে এগুলো কিন্তু দেখো সেই কোঠারি কমিশনের বিভিন্ন সুপারিশগুলোকে প্রয়োগ ঘটানো হয়েছে বাস্তবে। তাহলে মোটামুটি ভাবে দেখো আমরা আজকের এই ভিডিওতে পুরো মাধ্যমিক বিষয় মানে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম। তো এখানে যদি আমাদের আসে যে মাধ্যমিক শিক্ষার কোনো সমস্যা, তাহলে বর্তমান ক্ষেত্রে তোমাদের যা যা সমস্যা, উপযুক্ত শিক্ষক নেই, সমস্ত শিক্ষকরা সব টাকা দিয়ে ঢুকেছে, তাহলে এই সমস্ত শিক্ষক আমাদের কি শেখাবে? তাহলে উপযুক্ত শিক্ষকের অভাব। সেই সমস্ত অনেক বিদ্যালয় রয়েছে যেখানে উপযুক্ত উপকরণ নেই, শিক্ষা সহায়ক উপকরণ নেই, এটাও কিন্তু শিক্ষার অভাব। উপযুক্ত কাঠামো নেই, মানে বিদ্যালয় শ্রেণীকক্ষের যে পরিবেশ এটা শিক্ষামূলক নয়, সেটাও একটা সমস্যা। উপযুক্ত বিদ্যালয়ে মানে বিদ্যালয়ের লাইব্রেরি ব্যবস্থা নেই, সেটাও একটা সমস্যা। তাহলে তোমাদের মনে হয় যে এই জিনিসগুলো আমাদের বিদ্যালয়ে নেই, তাহলে ওগুলোই হচ্ছে সমস্যা, ওগুলোর ব্যবস্থা করলেই সমস্যার সমাধান। তাহলে সমস্যার সমাধান নিয়ে বিশেষ আলোচনা করার দরকার নেই। তো মোটামুটি ভাবে আমরা আলোচনা করলাম। এরপর তোমাদের যেটা কাজ হবে যে বিষয় তোমাদের কাছে যে বইটা রয়েছে সেটা নিয়ে ভালো করে পড়াশোনা করা। তো এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করব, 2-5টা প্রশ্ন করব, সেটা চাইলে তোমরা কমেন্টে উত্তর দিতে পারো, তাহলে বোঝা যাবে যে তোমরা ভিডিওটা কতটা মনোযোগ সহকারে দেখেছো। তো যাই হোক, প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই মাধ্যমিক শিক্ষার বয়সকাল কত বছরের জন্য এই মাধ্যমিক শিক্ষা? ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষাকে উচ্চ শিক্ষার প্রস্তুতি বলে স্বীকার করা উচিত না উচিত নয়? একটি যুক্তি দাও। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন, কোঠারি কমিশন নারী শিক্ষার জন্য যে সুপারিশগুলো করেছিল তার মধ্যে যে কোনো একটা উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন হয়ে গেল। চতুর্থ প্রশ্ন, কমিশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী এবং ছাত্রের যে অনুপাত থাকা উচিত সেটা কত বলেছিল? পঞ্চম প্রশ্ন, নারী শিক্ষার জন্য, না ওটা ছাড়ো, বৃত্তি শিক্ষার জন্য কমিশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কত শতাংশ ছাত্রছাত্রীর অনিবার্য বৃত্তি ও কারিগরি শিক্ষার কথা বলেছিল? মানে তাদেরকে বৃত্তি শিক্ষায় অংশগ্রহণ করাতেই হবে 20 বছরের মধ্যে। ঠিক আছে, তো সেটা কত শতাংশ ছিল? তো যাই হোক, আজকের ভিডিও থেকে আশা করবো যে তোমরা মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা জানতে পারলে। তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সুপারিশটা নিয়ে আলোচনা করব। দেখো, কোঠারি কমিশন প্রত্যেকটা বিষয়ের উপর সুপারিশ করেছে, কোনো বিষয়কে ছাড়েনি। সুতরাং আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে আলোচনা করতে হবে, আর এগুলো তোমরা একটু একটু করে প্রত্যেকটা ভিডিও দেখে নাও। তার পাশাপাশি বইটা পড়তে থাকো, বই না পড়লে কিন্তু এমসিকিউর উত্তর দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকে বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তার পাশাপাশি একবার দুবার করে বইটা রিডিং করো, তাহলে দেখবে এমসিকিউর প্রশ্ন অবশ্যই উত্তর দিতে পারবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আজকে অনেক দেরি হলো।